ভোট আসে ভোট যায়, সাধারণ মানুষের পরিবর্তন কতটা হয়? এই মুহূর্তে বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই সাধারণ নির্বাচন কেন্দ্র করে জোর কদমে চলছে প্রচার। আর সবচাইতে বেশি করে চলছে ভারত বিদ্বেষী। যে দল যত ভারত বিদ্বেষী কথা বলতে পারবে, সেই দল তত বেশি এই মুহূর্তে ভোট পাবে বলে মনে করছে আপামর বাংলাদেশের কিছু নেতা। তবে সবাই নয়, কেননা যারা 71-এর স্বাধীনতা মনে রেখেছে, 71-এর বিপ্লবের কথা মনে রেখেছে, তারা কখনোই ভুলতে চায় না ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক। আপনারা জানেন, মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপে খেলতে নারাজ হয়েছে এবং তাদের যে সিদ্ধান্ত আমরা ভারতে খেলতে যাব না, সেই সিদ্ধান্তে অনড় থেকেছে। বাংলাদেশের আপামর জনসাধারণ কি বলতে চাইছে? তাদের খেলতে যাওয়া উচিত ছিল না উচিত ছিল না? এই নিয়ে এই এপিসোডে কোনো প্রকারের আমি মতামত দিতে চাই না। তবে আপনাদের অর্থাৎ বাংলাদেশের আপামর জনসাধারণের একান্ত পার্সোনাল ব্যাপার। তবে জিওপলিটিক্যাল ভাষাতে এটা বুঝতে গেলে আপনাদেরকে এর অনেক গভীরে যেতে হবে। আপনারা জানেন, পলাতক শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের দিল্লি শহরে অবস্থান করছে এবং সেখান থেকেই তিনি বারবার বিভিন্ন ধরনের অডিও কল কিংবা ভিডিও কলের মধ্য দিয়ে এসে বোঝাতে চাইছে যে আমি আবারও বাংলাদেশে ফিরতে চাই এবং বাংলাদেশের যে বৈধ নির্বাচন করতে চাই। তবে আমার প্রশ্ন একটাই, তিনি যখন নির্বাচন করেছেন সেগুলো তো কি বৈধ ছিল? সেখানে এত মানুষের ক্ষোভ কিসের জন্য? আপনি কি মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে রেখেছিলেন? আপনার এই কার্যকলাপ আপনার এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভারতের এত বিরোধিতা করছে, তাদেরকে মনে করিয়ে দিতে চাই 71-এর সেই মুক্তিযুদ্ধের কাহিনী। 71-এর মুক্তিযুদ্ধে ভারত যেভাবে সহযোগিতা করেছিল, তাতে পাকিস্তানের বাহিনী বাংলাদেশের আপামর মানুষের উপরে যে অত্যাচার করেছিল, সেই অত্যাচারের কথা আপনারা কি ভুলে গেছেন? আপনারা এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয়। আপনারা ভারতের সঙ্গে সম্পর্ক রাখবেন কি পাকিস্তানের সঙ্গে রাখবেন, সেটা আপনাদের একান্তই নিজস্ব ব্যাপার। আমরা বলতে চাইছি না যে আপনারা তারেক রহমানকে ভোট দেন কিংবা জামাতের আমিরকে ভোট দেন। আপনাদের শফিকুলকে ভোট দিলেও আপনাদের ব্যাপার, বা তারেক রহমানকে ভোট দিলেও আপনাদের ব্যাপার। কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই, আপনারা ভারতের বিরোধিতা করছেন, এটা সবচাইতে অযৌক্তিক। কেননা ভারত আপনাদের সবচাইতে বেশি সুযোগ সুবিধা দেয়। কেন বলছি? আপনারা জানেন ভারতে আপনাদের বাংলাদেশের কত মানুষ রুজি রোজগারের জন্য আসে এবং কাজ করে? আপনাদের হয়তোবা এর হিসাব নিকাশ নেই। আপনারা সৌদি আরব, কাতার, দুবাই বা এই ধরনের দেশগুলোকে যতটা রেসপেক্ট করেন, এই ধরনের দেশগুলোর ভিতরে যত বাংলাদেশের মানুষ আছে কাজ করার জন্য, তার চাইতে বেশি মানুষ আছে ভারতের বিভিন্ন আনাচে কানাচে। তারা লিগ্যালভাবে আছে, আমি বলছি না ইনলিগ্যালভাবে আছে। তবে আপনারা যে নির্বাচিত সরকার পাবেন, আশা করছি সেই সরকার হোক মানুষের, এবং মানুষের যে সুযোগ সুবিধাগুলি এতদিন পর্যন্ত শেখ হাসিনার সরকার দিতে পারেনি, আশা করব যে সরকারে আসুক আপনাদের হয়তো বা দেবে। তবে আপনাদের এই যে মিডিয়ার বিভিন্ন ধরনের খবর এবং প্রচার, ভারত উস্কানিমূলক, ভারতের বিরোধিতা করা, তাতে আখেরে আপনাদের গভীর লস এবং ক্ষত হবে, সেটা বলা এরা বাহুল্য। আপনারা যারা বলছেন আমরা ভারতের কাছ থেকে কোনো প্রকারের পণ্য কিনতে চাইছি না, আমরা চীন থেকে কিনব, বা চীন আমাদের দেশে বিভিন্ন ধরনের হসপিটাল করছে, আমরা ভারতের চিকিৎসা দিতে যাব না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ভারতের অল্টারনেটিভ কোনো দেশের উপর নির্ভর করছে কেন? আপনি আপনার দেশে বলতে পারছেন না যে আমাদের নিজের টাকাতে আমরা একটা হাসপাতাল তৈরি করব, উচ্চমানের বিশ্বমানের একটা হাসপাতাল তৈরি করব? কোনো দলের, বিশেষ করে এই মুহূর্তে ছাত্রদল এনসিপি অথবা জামাতে ইসলামী যেভাবে তারা বলছে, মনে হচ্ছে যেন বাংলাদেশ এতদিন পর্যন্ত ভারতের কাছে বিক্রি হতো, এখন চীন বা পাকিস্তানের কাছে বিক্রি হবে। আমি বলতে চাইছি যে আপনারা ভারতের কাছেও বিক্রি হবেন না, আপনারা চীনের কাছেও বিক্রি হবেন না, বা পাকিস্তানের কাছেও বিক্রি হবেন না। প্রত্যেকটা একটা স্বাধীন দেশের স্বাধীন সার্বভৌমত্ব আছে, সেই দেশের একটা
সংবিধান আছে। আপনাদের দেশের মানুষের জন্য আপনারা হাসপাতাল তৈরি করুন, আপনারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন, বিভিন্ন ধরনের আইটি যে সেক্টরগুলো আছে সেগুলো তৈরি করুন। কিন্তু ভারত বিরোধিতা করে ভোটের বৈতরণী যারা পার করতে চাইছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কারোর বিরোধিতা না করে আপনারা বলুন আগামী দিনে বাংলাদেশের জন্য কি করতে চাইছেন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সে নির্বাচনে বাংলাদেশের আপামর জনসাধারণ ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার নিয়ে আসবে, আমরা প্রত্যেকেই আশা করছি। আমরা দেখতে চাই আগামী সরকারে যেই আসুক না কেন সেই সরকার বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য কতটুকু কাজ করছে। তারা বিদেশে যেভাবে পরিযায়ী শ্রমিক অর্থাৎ প্রবাসী হিসাবে দেশের বাইরে সারা জীবন অতিবাহিত করছে, তাদের কতটা সুরাহা করছে। দেশের মধ্যে কাজ বা দেশের মধ্যে কর্মসংস্থানের আবির্ভাব ডক্টর ইউনূসের উপদেষ্টামূলক যে সরকার, সে সরকার যেমন করতে পারেনি, বিগত দিনে শেখ হাসিনাও সেই রকমভাবে বাংলাদেশের ডেভেলপ করার জন্য অক্ষম আমরা দেখেছি। জামাতে আমির শফিকুল ইসলাম যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা দেখতে চাই যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণ, নতুন জেনারেশন, তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য কতটা সুনিশ্চিত করতে পারছে। এবং এই মুহূর্তে যদি তারেক রহমানও যদি ক্ষমতায় আসে তাহলে আমরাও দেখতে চাই কতটা স্বনির্ভর করে তুলতে পারছে বাংলাদেশের আপামর জনসাধারণকে। তবে আপনাদের কাছে এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আপনারা ভারতের বিরোধিতা না করে আপনারা দেশের মধ্যে কতটা উন্নতি করতে পারেন কোনো দেশের সহযোগিতার ছাড়াই, সেই নিয়ে ভোটের পর আলোচনা করুন এবং আপনারা মনে প্রাণে সেই দলকে ভোট দিন যারা আপনাদের অর্থাৎ দেশের আপামর জনসাধারণের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের ব্যবস্থা 100% করতে পারবে, সেই দলকে নির্বাচিত করুন। বাংলাদেশ নিশ্চয় আন্তর্জাতিক লেভেলে যে জিওপলিটিক্সের যে কূটনৈতিক সিস্টেম আছে সেখানে বাংলাদেশ নিশ্চয় আগামী দিনে ভারতের সঙ্গে সম্পর্ক, সেটা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলেও করবে, সেটা তারেক রহমান আসলেও করবে, সেটা সময়ের অপেক্ষা। এই মুহূর্তে আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন, নিশ্চয় আগামী দিনে ভোট পার হয়ে যাওয়ার পরে যখন বাংলাদেশে আসবে ভারতীয় কোনো প্রতিনিধি বা ভারতে যাবে কোনো বাংলাদেশের প্রতিনিধি, সেদিনকে আমার কথাগুলো মিলিয়ে নেবেন। সেদিনকে যারা আজকে ভারতের বিরোধিতা করে রাস্তায় নেমে এই প্রতিবাদ, এই বাংলাদেশ ভারত বিদ্বেষী কথাবার্তা বলে ভোট বৈতরণী পার করতে চাইছেন, আগামী দিনে তাদের কাছে আপনারা এই মুহূর্তে যারা তাদের কথা মতো ভোট দিচ্ছেন, আগামী দিনে তাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা তো বলেছিলে আমরা বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখবো না, আমরা চীন বা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখবো, তাহলে এই মুহূর্তে কেন সম্পর্ক রাখছো? কেননা ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ এতটাই কাছে, অনেকটা সে মায়ের পেটে সন্তান থাকা মতো বাংলাদেশের অবস্থান। 3 দিক থেকে ভারতের অবস্থান এবং একদিকে সমুদ্র, এটাই হচ্ছে অবস্থান। এবং এতটা কাছে আমরা টোটালটা বর্ডার শেয়ার করে বাংলাদেশ এবং ভারত। তাহলে সেই জায়গা থেকে আমরা এত বিদ্বেষমূলক কথাবার্তা না বলে আমরা নিশ্চয়ই আগামী দিনে স্থিতিশীল সরকার এসে স্থিতিশীল পরিস্থিতি হবে। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, প্রত্যেকে ভোট দিন, আপনাদের মতামত দিন। আপনারা নিজের ভোট নিশ্চয়ই ভোট কেন্দ্রে গিয়ে নিজে প্রয়োগ করবেন। ক্ষমতায় যেই আসুক না কেন ভারতের সঙ্গে আগামী দিনে একটি কূটনৈতিক বাণিজ্যিক ডিল হতে চলেছে। আর অ্যাডভান্স বলে দিলাম, সেটা নির্বাচনের পরেই আমার এই কথাটা মিলিয়ে নেবেন। যদি ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে ভারতের সঙ্গে আমরা কোনো দিনই বাণিজ্যিক ডিল করব না। বাণিজ্যিক ডিল হবে সেটা সময়ের অপেক্ষা, ফেব্রুয়ারি মাসে হয়তো বা হবে না, তবে মার্চ মাসেই বাণিজ্যিক ডিল হবে। আপনাকে অ্যাডভান্স এতটুকু বলে দিলাম। সেই কথা মাথায় রেখে আপনি আপনার ভোট কাকে দেবেন একান্ত ব্যক্তিগত ব্যাপার। শান্তিতে থাকুন, ভালো থাকুন, আর বেশি বেশি করে নিজের দেশের প্রত্যেকটা মানুষের জন্য কাজ করুন, এগিয়ে যান। ভারত বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই। ভারত ভারতের মতো আছে, বাংলাদেশ বাংলাদেশের মতো থাকবে। ধন্যবাদ যারা বাংলাদেশ থেকে দেখছেন। কথাগুলো মনে নেবেন না, আমি আপনাকে ছোট করে দেখানোর জন্য বলিনি। আমি বলেছি এই কারণে, আমরা যারা ভারতীয় আমরা সবসময়তেই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক রাখতে চাই। আজকেও আছে, আগামী দিনেও রাখবো। ভবিষ্যতে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভারতের সঙ্গে সম্পর্ক মধুর থেকে মধুরতর হোক, এই আশা, এই আকাঙ্ক্ষা রাখি। এবং প্রত্যেককে একে অপরকে সহযোগিতা করে এগিয়ে যাব।
স্যালুট জানাই প্রত্যেককে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আপনার কমেন্টের আমি যথোপযোগ জবাব নিশ্চয় দিয়ে আসব। ধন্যবাদ।